তাহলে ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করো। এখন তো সম্ভব নয়, বিদেশে গেছে, বিদেশ থেকে ফিরে আসলে কিন্তু কোথায় কি কি খেলা চলে সবাই জানে। যে একটা ওই পায়ে জুতো ছাড়া, হাওয়াই হাওয়াই ছাড়া আর কি, খালি পায়ে একে ঘোরানো হবে এবং তো এনডিএ তে তারা যদি যায় তো তাদের পরের বার ভোটে তারা মুখ দেখাবে কি করে? পরের বার ভোটে যাওয়ার আগে এখনই যায়, যদি এলাকায় যায় তো মুসলিমরা তাদেরকে তো ডিম ছুঁড়ে মারবে, বা হয়তো আরো খারাপ অবস্থা তাদের করতে পারে। তাদের তো মায়া দয়া একটু তুলনামূলকভাবে কম। যাকে পুলিশ অভিষেকের বাড়িতে চলে গিয়ে খোঁজার জন্য যাচ্ছে, সে কোথায় লুকিয়ে ছিল পুলিশ জানতে পারে না, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এখন যে একে হাফ প্যান্টে স্যান্ডো গেঞ্জিতে যেরকম আর সমস্ত নেতাকে ঘোরানো হচ্ছে, কান ধরে উঠবোস করানো হবে। এবং আমি জনতাকেও একটু প্রিপেয়ার থাকতে বলবো, একদম ভালো করে এদের সৎকার করবেন। এরা তো দাদা, প্রথমেই সিএম নিউজ মিডিয়ায় তোমায় স্বাগত জানাই। নমস্কার। প্রথমে যেটা জিজ্ঞাসা করব যে তড়িঘড়ি প্রমাণ লোপাটের অভিযোগ, আরজিকর কাণ্ডে গ্রেফতার হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ের বাবার দায়ের করা এই এফআইআর এর ভিত্তিতে কি নির্মল ঘোষ গ্রেফতার হলেন? দেখো, নির্মল ঘোষ ওয়ান অফ দ্য প্রাইম অ্যাকিউজ। কেন বলছি? যে দেহটা পোড়ানো হয়েছিল অভয়ার, এবং পুরোটা দায়িত্ব নিয়ে নির্মল ঘোষ পুড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারংবার স্বীকার করেছেন, তিনি নির্দেশ দিয়েছেন পুলিশকে, তিনি গোটা বিষয়টার উপরে নজরদারি রাখছিলেন। নির্মল ঘোষ আজকে এতদিন পরে গ্রেপ্তার হয়েছেন, আমি সাধুবাদ জানাচ্ছি এই ঘটনাকে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও সাধুবাদ জানাচ্ছি যে নির্মল ঘোষ এতদিন পরে গ্রেপ্তার হলো। কিন্তু মমতা কবে গ্রেপ্তার হবেন এই মামলায়? এই মামলায় তো মূল অ্যাকিউজ তো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি নির্দেশ দিয়েছেন বডি লোপাট করতে হবে, তিনি নির্দেশ দিয়েছেন আরজি করে হামলা হয়ে ভাঙচুর করতে হবে, আরজি করে সব প্রমাণ লোপাট করতে হবে। নাটের গুরু মমতা বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবেন? অবশ্যই নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছেন, ভালো কথা। এর আগে তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আলটিমেটলি হয়নি। আজকে হঠাৎ করে গ্রেপ্তার হয়েছেন, ভালো কথা। অনেক এরকম এই কেসে অ্যাকিউজড আছেন, যে সমস্ত পুলিশ কর্তারা সেই সময় ইনভলভ ছিলেন, যেই পুলিশ পয়সা দিতে গেছিলেন অভয়ার বাবা মাকে, তারা কবে গ্রেফতার হবে? তাদেরও গ্রেফতার হওয়াটা খুব জরুরি। ভালো পদক্ষেপ, নির্মল ঘোষ গ্রেফতার হয়েছেন, বাকিরাও যেন গ্রেফতার হয়। আরজিকর মেডিকেল কলেজের এই কাণ্ডে শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই গিয়ে তদন্ত করার কথা বলেন, তারপরে আজ নির্মল ঘোষ গ্রেফতার। তাহলে রাজ্য সরকারের ক্ষেত্রে কি এটা একটা সাফল্য? অবশ্যই সাফল্য। আজকে বিজেপি যদি ক্ষমতায় না আসতো, শুভেন্দু অধিকারী যদি আজকে মুখ্যমন্ত্রী না হতেন, তাহলে তো আমরা এই দিনটা দেখতাম না। আমরা তো দেখতাম যে এই লোকেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে তিনি বিধায়ক ছিলেন, সেই ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি একটা দেহ পুড়িয়ে দিয়েছেন। বাবা মায়ের তো সৎকার করার কথা, দেহটা তাদের কাছ থেকে কেড়ে নিয়ে, সন্তান তো মারা গেছে, সেই শোক তারা ভুলতে পারেননি, অথচ সেই সময়ের মধ্যে শোক সন্তপ্ত বাবা মার কাছ থেকে তার শেষ সম্বল, তার সন্তানের দেহটাও কেড়ে নিয়েছেন। কতটা অমানবিক, কতটা হিংস্র এবং কতটা নোংরা হলে এই তৃণমূলের মতন লোক হওয়া যায়? এবং এর সঙ্গে আরো যারা জড়িত আছেন, যে সমস্ত কাউন্সিলররা জড়িত ছিলেন, তাদেরকেও গ্রেপ্তার করা হোক, মমতাকে গ্রেপ্তার করা হোক, অবশ্যই বলছি। এবং আজকে আমার দেখে খুব খারাপ লাগছিল, কুণাল ঘোষ বলছেন যে নির্মল ঘোষ নাকি সাহায্য করতে গেছিল। এরকম সাহায্য যেন কেউ কাউকে না করে, এবং যেন শিক্ষা নেয় এরকম সাহায্য করলে কি হতে পারে। মানুষ কাকে বোকা বানাচ্ছেন এই কুণাল বাবুরা? বাবা মায়ের কাছ থেকে দেহ কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে অন্যান্য রাজনৈতিক দলরা অবশ্যই ছিল, এবং পুলিশ যাচ্ছে বিষয়টাকে মীমাংসা করার জন্য, পয়সা দিয়ে মুখ বন্ধ করার জন্য। কাকে বোকা বানাচ্ছেন? এখনো লজ্জা হবে না কুণাল ঘোষদের? আর একটা যে বিষয়, সোমনাথ শ্যাম যিনি দেহ সৎকারের সময় উপস্থিত ছিলেন, তড়িঘড়ি করে দেহ সৎকার করেছিলেন, তিনি কেন তাহলে এখনো গ্রেফতার হলেন না? আমি তো সে কথাই বলছি, কেন তিনি গ্রেপ্তার হচ্ছেন না? অবশ্যই হবেন, আমি আশা রাখছি যে অবশ্যই গ্রেপ্তার হবেন। কারণ নির্মল ঘোষ যে গ্রেপ্তার হতে পারেন, এটা তো বিজেপি ক্ষমতায় না আসলে আমরা তো এটা ভাবতেই পারতাম না। তো আজকে যখন নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছেন, নির্মল ঘোষ তো সোমনাথ শ্যামের থেকে একটু বড় মাপের নেতা ছিলেন। তিনি যখন গ্রেপ্তার হয়েছেন, সোমনাথ শ্যাম তো চুনোপুটি। সোমনাথ শ্যামের মতন হাজার হাজার সোমনাথ শ্যাম এখন কান ধরে উঠবোস করছে। এই সোমনাথ শ্যামও কান ধরে উঠবোস করবে, একে ওই পায়ে জুতো ছাড়া, হাওয়াই হাওয়াই ছাড়া আর কি, খালি পায়ে একে ঘোরানো হবে। এবং লিখে রাখুন যে একে হাফ প্যান্টে স্যান্ডো গেঞ্জিতে যেরকম আর সমস্ত নেতাকে ঘোরানো হচ্ছে, কান ধরে উঠবোস করানো হবে। এবং আমি জনতাকেও একটু প্রিপেয়ার থাকতে বলবো, একদম ভালো করে এদের সৎকার করবেন। এরা তো অনেক ভালো কাজ করেছে, দাবি করছে, এদেরও যেন সৎকারটা ভালোভাবে হয় সেভাবে।
আপনি কিছুক্ষণ আগে মমতা ব্যানার্জির গ্রেফতারির কথা বললেন, এর মধ্যে আবেশ ব্যানার্জির নামও জড়িয়েছে, তাহলে কি এবার আসল অপরাধীরা উঠে আসবে? আরে ওই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকশোবার ফোন করেছেন পুলিশকে, দলের নেতাদেরকে, বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, আরজি করের একটা ঘর ভেঙে দিয়েছেন। ওই ছনাটাকে বাঁচানোর জন্যই তো এত কাণ্ড হয়ে গেল। প্রথম থেকেই একজন নেতার পরিবারের সদস্যর কথা বলা হচ্ছিল, এবং আবেশের কথা আমরা প্রায় সকলেই জানতাম কম বেশি, যারা অভয়ার বাবা মার সঙ্গে কথা বলেছে এবং যারা ওখানকার ডক্টরদের সঙ্গে, সিনিয়র ডক্টরদের সঙ্গে কথা বলেছে। তো এই আবেশের নামটা এখন সামনে এসেছে, এবং সেটাও এসছে শুভেন্দু অধিকারী বিজেপি ক্ষমতায় এসছে বলে। তাহলে তো আবেশের নাম চিরকাল আমরা মুখ বন্ধ করেই রাখতে বাধ্য হতাম এতদিন। তো যাই হোক, আবেশ তো অবশ্যই, ওরও গ্রেপ্তার হওয়া উচিত যদি ওর ইনভলভমেন্ট থাকে। ওর ইনভলভমেন্ট প্রমাণ করা এই মুহূর্তে একটু কষ্টসাধ্য, কিন্তু আমি মনে করি যে সিবিআই বা যে কোনো তদন্তকারী সংস্থা যথেষ্ট ক্যাপেবল, যে ঘটনাগুলো ঘটেছে তার প্রমাণ আবার জোগাড় করার জন্য। যতই নষ্ট হয়ে যাক, এভিডেন্স হয়তো মুছে দেওয়া যেতে পারে, কিন্তু সাক্ষ্য, মানে যে ব্যক্তিরা ছিলেন, যে ব্যক্তিরা দেখেছেন আবেশ কখন ঢুকেছে, আবেশ কখন বেরিয়েছে, এগুলো তো কেউ না কেউ নিশ্চয়ই দেখেছেন। আবেশ তো আর হ্যারি পটারের চাদর গায়ে দিয়ে আর তো সেখানে ঢোকেনি। ফলে যারা দেখেছেন তারা নিশ্চয়ই সাক্ষ্য দেবেন, এবং আবেশ ব্যানার্জি যত বড়ই পরিবারের সদস্য হোক না কেন, যদি সে অভিযুক্ত হয় অবশ্যই যেন তাকে ধরা হয়, এবং ধরা পড়বেও, আপনি লিখে রাখুন। 2024-এর আরজিকর ঘটনার পরে আমরা দেখছি 2026-এ এসে এনআরএস এর নার্সের রহস্যজনক মৃত্যু, শৌচালয় থেকে তার দেহ উদ্ধার হয়েছে। কেউ দেখছেন বিষয়টা? এটাও তো রহস্যজনক, কারণ আমরা দেখলাম যে যেটা মিডিয়াতে এখন দেখাচ্ছে যে সে কিছু ইনজেক্ট করেছিল বডিতে। ফলে কি ইনজেক্ট করেছিল, কেন সে ওখানে শৌচাগারে গিয়েছিল, কেন সে মারা গেল, কি ইনজেক্ট করা হয়েছিল, কার সাথে শেষবার কথা হয়েছিল, সবটাই তো পুলিশ খতিয়ে দেখছে। তো বিষয়টা যখন তদন্ত চলছে, এখন তো আর তৃণমূলের সরকার নেই যে কেউ কিছু লোপাট করে দেবে। এখন হিন্দু হোক, মুসলমান হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, তদন্ত নিরপেক্ষ হচ্ছে। আমরা কয়েকদিন আগে একটা জঙ্গি গ্রেপ্তার হয়েছে দেখলাম, এবং সেখানে দেখলাম আরো দুজন হিন্দুও গ্রেপ্তার হয়েছে। ফলে এই সরকার কোনো ওই বাছবিচার করে না ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে বা কোনো কিছুর ভিত্তিতে। এবং আজকেই দেখুন আরেকটা ঘটনা হয়েছে, অনন্ত মহারাজ বিজেপিরই সাংসদ, তার বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী, বিজেপি সরকার জিরো টলারেন্স দেখাচ্ছে যে কোনো খারাপ ঘটনার দিকে। ফলে এই ঘটনা তো খুব, মানে আমি বলবো ছোট ঘটনা অবশ্যই বলবো না, কিন্তু আমি বলছি যে এর থেকেও তো বড় বড় ঘটনা অতীতে ঘটেছে, যেগুলো অতীতের রাজ্য সরকার চেপে দিয়েছিল, বড় বড় ঘটনা। তো এই ঘটনা আমি কোনোভাবেই ছোট করছি না, তিনিও একজনের সন্তান, এবং তাকে যারা ভালোবাসতেন তার কাছে তো তিনি, মানে তারা তো এখন শোক সন্তপ্ত হয়ে আছেন। ফলে এই ঘটনা যথেষ্ট গুরুত্ব দিয়ে সরকার দেখছে, এবং এর পিছনে যদি কেউ থাকে, কারণ ভেতর থেকে তো লক ছিল, ফলে হতে পারে তিনি নিজেও সুসাইড করেছেন, হতে পারে। যদি হয়ে থাকে কেন করেছেন সেটাও খতিয়ে দেখাও, এবং যদি এটা এর পিছনে অন্য কিছু রহস্যজনক থাকে, তাহলে অবশ্যই সেটা সামনে আসবে বলে আমরা আশা রাখছি। এই যে আরজিকর ঘটনা, তারপরে আমরা দেখলাম যে গত মার্চে আরজিকরে লিফট দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের, এবং ওই মাসেই আরজিকরে স্ট্রেচার না পেয়ে হেঁটে হেঁটে দোতলায় শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু হয় একটা অসুস্থ প্রৌঢ়ের। মানে তৃণমূলী জমানায় মমতা ব্যানার্জি খোদ স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরেও এমন গাফিলতি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন, বলতেন না যে মাল্টি সুপার স্পেশালিটি অমুক তমুক, একদম বিল্ডিং এর বাইরেটা, আবরণটা একটু ঝাঁ চকচকে করেছিলেন। ভেতরটা কি পরিমাণ নোংরা সেটা আমরা যারা হাসপাতালে ভর্তি হয়েছি বা আমাদের প্রিয়জনদের ভর্তি করিয়েছি তারা জানি। হাসপাতালে শৌচাগারে ঢোকা যায় না, মানে কি বলবো, 200 মিটার দূর থেকে এত দুর্গন্ধ আসে। হাসপাতালের বেড কি পরিমাণ অপরিষ্কার নোংরা থাকে, তো সেটা আমরা জানি। একদিনে এগুলো সব বদল করা সম্ভব নয়, কারণ রাজ্য তো বিরাট, রাজ্যের কোষাগারের অবস্থা খুব ভালো এমনটা তো নয়, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়ে গেছেন রাজ্যটাকে। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি যে এই বিষয়টাও স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী দুজনেই দেখবেন। স্বাস্থ্যমন্ত্রী একজন বিশিষ্ট চিকিৎসক, তিনি অবশ্যই নজর রাখবেন। রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী অবশ্যই এই বিষয়টা নজর দেবেন। এবং আমি আবারও বলছি যে সমস্যাটা খুব গভীরে। স্বাস্থ্য ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ঘেঁটে দিয়ে গেছেন। স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত রন্ধ্রে রন্ধ্রে উনি দুর্নীতি ঢুকিয়ে দিয়ে গেছেন। একেবারে ওয়ার্ড বয় থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত কোথায় কি খেলা চলে সবাই জানে। যে একটা বেড পেতে গেলে ওয়ার্ডের বয়দের কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে ডাক্তারদের ম্যানেজ করতে হয়, আমরা সকলেই জানি, যে আমাদের অভিজ্ঞতা আছে। ফলে এই সমস্ত সমস্যাগুলো আমি মনে করি যে সরকার অবশ্যই অ্যাড্রেস করবে। যে ঘটনাগুলো ঘটছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলে যাওয়া পাপের জন্য হচ্ছে। একদিনে তো লিফট সারাই করা 24 ঘন্টার মধ্যে সম্ভব নয়। একদিনেই সমস্ত
দুর্গন্ধময় বেড সরিয়ে দেওয়া, সমস্ত ব্যবস্থা ঠিক করে দেওয়া একদিনে সম্ভব নয়। অবশ্যই সরকার নজর দেবে, নজর দেওয়া শুরু হয়েছে, এবং আমি আশা রাখবো যে যত দ্রুত এটা করা সম্ভব হয় সেটা হলেই ভালো। এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বলতে তো পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। আমাদের জেলা হাসপাতালগুলো দেখুন, সুপার স্পেশালিটি যেগুলোকে বলা হচ্ছে সেই হাসপাতালগুলোর অবস্থা দেখুন। এগুলো সেই ব্রিটিশ আমলের সিস্টেমে পড়ে আছে। এগুলোকে ওই নামকাওয়াস্তে আধুনিকীকরণ না করে সরঞ্জাম, যন্ত্রাংশ, ওষুধ, ডাক্তারদের আরো বাড়ানো, এইগুলো করতে একটু সময় লাগবে। অবশ্যই সরকার এটা করুক, সেদিকে আমাদের নজর থাকবে। অপরদিকে আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে ফের মামলা হলো। বিজেপি নেতার গাড়ির ওপর হামলার ঘটনায় মদত দেওয়ার অভিযোগের মামলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো শয়ে শয়ে মামলা হচ্ছে, কিন্তু সেই মামলাগুলো তো সুপ্রিম কোর্টে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামি দামি উকিলদের ব্যবহার করে তো তিনি নিজের মতো করে তিনি যেরকম চাইছেন আর কি সেরকমটাই তো হচ্ছে। ফলে আমি মনে করব যে যেভাবে ধীরে ধীরে হাইকোর্ট অন্তত বুঝেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জিনিস, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি করেছেন, আস্তে আস্তে আমি সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখবো, বা আহ, সুপ্রিম কোর্টে যেন সুপ্রিম কোর্টে যেন বোঝে যে অভিষেক অ্যাকচুয়ালি কতটা প্রভাবশালী, অ্যাকচুয়ালি সে ক্ষমতার কতটা অপপ্রয়োগ এখনো করে যাচ্ছে, সেটা যেন হাইকোর্টও তো বুঝেছে, সুপ্রিম কোর্টও যেন বোঝে। এবং এর বিরুদ্ধে মামলা এতগুলো হচ্ছে, গ্রেফতার কেন করা হচ্ছে না কোনো মামলায়? কেন কেন রাজ্যের প্রশাসন সবসময় আদালতের দিকে তাকিয়ে থাকবে যে আদালত, ওকে তো সময় দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মামলায়, যার জন্য সে হাইকোর্টে চলে যাচ্ছে, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, সেখান থেকে রক্ষা কবচ নিয়ে আসছে। এতগুলো মামলা, নয় অভিষেক আমাদের মেনে নিতে হবে যে সে দুর্নীতিগ্রস্ত নয়, আর নয় অভিষেক দুর্নীতি করেছে। যদি দুর্নীতি করে থাকে তাহলে এতগুলো মামলায় সিআই মানে ইডির কেসে, সিবিআই এর কেসে, এতগুলো দুর্নীতির কেসের পরেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মমতার থেকেও বেশি ক্ষমতাধর ছিল বা এখনো আছে? আমরা হ্যাঁ মেনে নিলাম মমতার সমস্ত ক্ষমতা চলে গেছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একটা পাতি সাংসদ, কালীঘাটের একটা লোকাল পার্টি। ওকে এতটা মানে ছাড় দেওয়াটা ঠিক হচ্ছে না। যদি ও কিছু না করে থাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হোক, আর না হলে ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করো। এখন তো সম্ভব নয়, বিদেশে গেছে, বিদেশ থেকে ফিরে আসলে ওকে যেন আর বেশি দিন ছাড় না দেওয়া হয়। কিন্তু এই বিষয়টাই যে কিছুদিন আগে যখন হাইকোর্টে তিনি গেলেন বিদেশ যাওয়ার হুম। অনুমতি চেয়ে, তখন তিনি অনুমতি পেলেন না, আবার হঠাৎ করে তিনি অনুমতি পেয়েও গেলেন আমেরিকা যাওয়ার, এমনকি 25টা ব্যাগ নিয়ে তিনি চলে এলেন। তিনি যে ফিরবেন তার কি কোনো গ্যারান্টি আছে এখনো অব্দি? ওটাই তো হচ্ছে সমস্যা, আমাদের বিচার ব্যবস্থার মধ্যে এই একটা লুপহোল আছে যে কোনো হায়ার কোর্টে গেলে লোয়ার কোর্টের যে রায় থাকে ওটা অনেক সময় বদলে যায়। এটা একেবারে লোয়ার কোর্টের ক্ষেত্রে যদি বলি, মানে যেটা ব্লক স্তরের আদালত রয়েছে, সেক্ষেত্রে আমরা যখন ডিস্ট্রিক্ট কোর্টে যাই তখন এটা হয়, ডিস্ট্রিক্ট কোর্টের কেস হাইকোর্টে গেলে এটা হয়, হাইকোর্টের কেস সুপ্রিম কোর্টে গেলে এটা হয়। আমরা বিভিন্ন কেসে এরকম দেখেছি জাজমেন্ট বদলে যেতে, নির্ণয় বদলে যেতে, রিমার্কস বদলে যেতে। তো এইগুলো তো আর কিছু করার নেই, মেনে নিতে হবে। কিন্তু আশার খবর এটাই যে ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা আদালত বুঝছে। আগে তো হাইকোর্টেও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুব স্ট্রং অ্যাকশন নিত না যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল। ধীরে ধীরে হাইকোর্ট বুঝেছে যে অভিষেকের বিরুদ্ধে মামলার পাহাড় যখন জমছে, মামলার মধ্যে কি এভিডেন্স আসছে, ধীরে ধীরে জাজেসরা বুঝছেন। দিল্লি এখান থেকে অনেক দূরে, হয়তো দিল্লির যারা জাজ রয়েছেন সুপ্রিম কোর্টে তারা হয়তো বুঝতে পারছেন না। আশা রাখবো তারাও যখন অভিষেকের ফাইলগুলি দেখবেন বিভিন্ন কেসের, তারাও আস্তে আস্তে বুঝতে শুরু করবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জিনিস। অন্যদিকে এতদিন ধরে আমরা দেখছি টুলু মণ্ডল তিনি বেপাত্তা, গ্রেফতারের ভয়ে আজ দেখলাম আদালতের দ্বারস্থ হলেন তিনি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সম্পত্তি বাজেয়াপ্ত করার পদ্ধতিকে চ্যালেঞ্জ করে। টুলু মণ্ডল এখন হাইকোর্টে গেছেন, এরপর সুপ্রিম কোর্টে যাবেন। টুলু মণ্ডলদের কাছে তো প্রচুর পয়সা। অন্যান্যদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে চলে এসেছেন। এদেরকে এতটা যে সময় দেওয়া হয়, এর জন্যই তো এরা আজকে অ্যারেস্ট হচ্ছে না। মানে বা টুলু মণ্ডলও কি তাহলে অবশ্যই অভিষেক ব্যানার্জির মতন বেঁচে যাবেন? যদি তাকে না গ্রেফতার করা হয়, যদি তাকে সময় দিয়ে দেওয়া হয় আদালতের দরজা খটখটানোর জন্য, অবশ্যই আমি মনে করি আদালতের দরজা খটখটানোর অধিকার সবার আছে। কিন্তু সাধারণ মানুষের বিরুদ্ধে যদি এরা যদি প্রভাবশালী না হতো, এত পয়সাওয়ালা না হতো, তাহলে কি এরা এত সময় পেত? পুলিশ যদি ওর বাড়ি থেকে এতটা যখন পাচ্ছে জিনিসপত্র, সোনাদানা পাচ্ছে, টাকা পাচ্ছে, তাহলে বাইরে এইভাবে ঘুরে বেড়ানোর রাখার মানেটা কি? কোথাও কি কোনো রকমের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কোনো না কোনো জায়গায়? মানুষ এখন কিন্তু এই প্রশ্নগুলো তুলতে শুরু করে দিয়েছে। এই ধরনের ঘটনা ঘটলে সাক্ষ্য যেখানে আছে, ১-২ লাখ টাকার ঘুষ দিলে সরকারি কর্মকর্তারা গ্রেপ্তার হয়ে যান। আর যারা বড় বড় কোটিপতি, তাদের ক্ষেত্রে আলাদা নিয়ম হবে কেন? তাদেরও যেন গ্রেপ্তার করা হয়। এদেরকে যদি এত সময় দেওয়া হয়, হাইকোর্টে যাবে, এরপর সুপ্রিম কোর্টে যাবে, গ্রেপ্তার হবে না, তাহলে তো মানুষ প্রশ্ন তুলবেই।
যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সুমিত রায় যার নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেট কেটে তাকে খোঁজা হয়েছিল, আজকে তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। সে চলে যাচ্ছে আদালতে, সেও গিয়ে সেখান থেকে বিভিন্ন রকমের রক্ষা কবচ পাবে। বা তাকে গ্রেপ্তার করা যাবে না, সে যাবে পুলিশের কাছে, যাবে ঘুরতে ঘুরতে চলে আসবে। এই সমস্ত জিনিস হলে মানুষের আস্থা তো ধীরে ধীরে টলমল হবে। যাকে পুলিশ অভিষেকের বাড়িতে চলে গিয়ে খোঁজার জন্য যাচ্ছে, সে কোথায় লুকিয়ে ছিল পুলিশ জানতে পারে না, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি বলছি না যে পুলিশ জানতো, আমি বলছি যে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এরকমই টুলু মণ্ডলরা যদি ঘুরে বেড়ান এরকম বাইরে, তাহলে মানুষের মনে হবে যে পয়সা যাদের রয়েছে, যারা প্রভাবশালী, তাদের ক্ষেত্রে হয়তো আলাদা কোনো নিয়ম আছে। আমরা এই ক্ষমতার যে সরকারের যে পালাবদল তারপর থেকে আমরা দেখছি তৃণমূলে ভাঙন ধরেছে। তৃণমূল ভেঙে এনসিপিআই শিবিরে 20 জন তৃণমূল সাংসদ গেলেন, আবার 3 জন এনসিপিআই সাংসদ মুখও ফেরালেন। মানে তৃণমূল ভেঙে এনসিপিআই হলো, এবার এনসিপিআইও তো কি ভাঙন ধরলো তাহলে? আসলে সমস্যা হচ্ছে, তাদের তৃণমূল বললে ভুল হবে। যাদের কথা আপনি বলছেন, তারা মুর্শিদাবাদের বেশ কয়েকজন সাংসদ যারা রয়েছেন, তারা যেহেতু তারা মুসলিম ভোটে জিতে এসেছেন এবং নিজেরাও মুসলিম, তো তাদের এলাকার যারা ভোটার আছেন, যারা তাদেরকে ভোট দিয়েছেন, মুসলিম সমাজের কাছে তো তারা দায়বদ্ধ। এই সমস্ত সাংসদরা সবসময় নিজেদের জাতির লোকেদের কাছে বেশি দায়বদ্ধ। তো তারা জানেন, যদি এনডিএ তে যান, মানে এনসিপিআই তো এনডিএ এর সঙ্গে যুক্ত হয়ে গেছে এই মুহূর্তে, তো এনডিএ তে তারা যদি যায়, তো তাদের পরের বার ভোটে তারা মুখ দেখাবে কি করে? পরের বার ভোটে যাওয়ার আগে এখনই যায়, যদি এলাকায় যায়, তো মুসলিমরা তাদেরকে তো ডিম ছুঁড়ে মারবে, বা হয়তো আরো খারাপ অবস্থা তাদের করতে পারে। তাদের তো মায়া দয়া একটু তুলনামূলকভাবে কম। তো সেক্ষেত্রে তারা বিপদে পড়বেন। এর জন্য তারা এনসিপিআই হচ্ছে না। এখানে ওই রাজনীতির কোনো বিষয় নেই, পুরোটাই আঞ্চলিক রাজনীতি বলতে পারেন, কিংবা নিজেদের ধর্মের বিষয় বলতে পারেন। তারা মুসলিম সমাজে তাদেরকে জবাবদিহি করতে হবে। হয়তো এলাকায় তারা ঢুকতে পারবেন না, এই ভয়ে তারা এইসব করছেন। এর সঙ্গে সরাসরি ওইভাবে রাজনৈতিক বিরোধিতার কোনো বিষয় নেই, পুরোটাই ধর্মীয়। তাহলে একদম শেষ একটা প্রশ্ন করব। তুমি হুম, ইন্টারভিউয়ের শুরুতেই অনন্ত মহারাজের কথাটা তুললে, হুম, তখন বললে যে বঙ্গবিভূষণ কেড়ে নিল সরকার, নেতাজি হুম, হুম, সুভাষচন্দ্র হুম, বসুকে নিয়ে কোনো অপমান মানল না শুভেন্দু অধিকারীর সরকার। সবকিছুতে এবারে জিরো টলারেন্স নীতি মেনে চলা হচ্ছে। রাজ্যের যে প্রশাসনিক দিক, হুম। সেই দিকে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হবে বলে মনে হয়? ভয়ঙ্কর। মানুষ তো অনন্ত মহারাজ, দেখো, অনন্ত মহারাজ তো একটা নিজে দাবি করেন যে তিনি একটা সমাজকে রিপ্রেজেন্ট করেন, রাজবংশী সমাজ। তো রাজনীতিতে অনেক ক্ষেত্রে কিছু কস্ট ভাবতে হয়, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হার্শ অ্যাকশন নিলে তার প্রভাব প্রতিপত্তি কি হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে সেই রাজনীতির ক্ষয়ক্ষতির কথা কিন্তু ভাবা হয়নি। সরকার সত্যিই সত্যি জিরো টলারেন্স দেখিয়েছে। শুভেন্দুবাবু বঙ্গবিভূষণ কেড়ে নিয়েছেন। যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের ধরার কথা বলেছেন, বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন, অনেকে পালিয়ে যাচ্ছেন, তাদেরকে খোঁজা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া হবে। তো নেতাজি ইস্যুতে, যে সে বিজেপি হোক, তৃণমূল হোক, রাজবংশী হোক, বাঙালি হোক, কিচ্ছু দেখা হচ্ছে না। নেতাজি সকলের নেতাজি। নেতাজি পৃথিবীর গর্ব, ভারতের গর্ব, বাঙালির গর্ব, সকলের আমাদের গর্ব। যে এই ইস্যুতে কোনো রকমের টলারেন্স দেখাচ্ছে না। অন্য কেসেও তিনি কোনো রকমের টলারেন্স দেখান না। যেটা করা উচিত, আইনের পথে যেভাবে চলার কথা বলা হয়, একমাত্র আমি দেখলাম শুভেন্দুবাবুকেই, এই সরকারকেই, যে তারা আইনটাকে সত্যিই আইনের পথেই চালাচ্ছেন। এক্ষেত্রে কোনো রাজনীতির রং দেখা হচ্ছে না। অনন্ত মহারাজ সত্যিই যথেষ্ট প্রভাবশালী। তিনি একজন বিজেপি প্রার্থীকে হারিয়ে দেওয়ায় অভিযুক্ত। আজকে নিশীথ প্রামাণিক হেরেছেন এই অনন্ত মহারাজের কারণে, আমরা সকলেই জানি। এবারও তিনি বিজেপি প্রার্থীদের হারানোর ছক কষেছিলেন, কিন্তু মানুষ এমন ঢেলে ভোট দিয়েছে যে অনন্ত মহারাজ হাওয়ায় উড়ে গেছেন। কিন্তু তারপরেও তিনি বাঙালি আর রাজবংশীর মধ্যে লড়াই লাগানোর চেষ্টায় ছিলেন। তিনি সেই পুরনো কামতাপুরী আন্দোলনকে সুড়সুড়ি দেওয়ার চেষ্টায় ছিলেন। তো সরকার এটা বুঝেছে, শুভেন্দুবাবু এটা বুঝেছেন, তিনি জানতেন। সেই কারণে তিনি ধীরে ধীরে, একটা জিনিস হট করে তো সবকিছু করা যায় না, তার বিভিন্ন রকম অ্যাসপেক্ট থাকে। যেহেতু উনি সাংসদ, তো তিনি, তার কিছু দিল্লিরও কিছু কানেকশন থাকতে পারে, শুভেন্দুবাবুরও আছে, শুভেন্দুবাবুর অনেক বেশি রয়েছে। কিন্তু যেহেতু এটা সর্বভারতীয় পার্টি, দলীয় উচ্চ নেতৃত্বের সাথে কথা বলতে হয়। তো সমস্ত কিছু যখন রেজলিউশন পাস হয়ে গেছে, অনন্ত মহারাজকে আজকে দেখুন, তার এত গুরুত্বপূর্ণ পুরস্কার। অবশ্যই ওটা তৃণমূলের দেওয়া ছিল, সেটাও মনে রাখতে হবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার দিয়েছিলেন। তাহলে অনন্ত মহারাজ কি এমন কাজ করেছিলেন যে মমতা তাকে পুরস্কার দিয়েছিলেন? আমরা সকলেই সবটাই এখন জানতে বুঝতে পারছি। খুব ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বাজে মন্তব্য করার কারণে আরেকজনের গ্রেপ্তার হয়েছে। আরেকজন তো গ্রেপ্তার, অনেকেই এবার গ্রেপ্তার হবেন। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে পালিয়েও গেছেন, কেউ কেউ সাউথ ইন্ডিয়ায় পালিয়েছেন, যারা তৃণমূল করতেন এবং এই রাজবংশী বাঙালি ইস্যু যারা বাঁধাবার চেষ্টা করেছিলেন,
যারা ঝগড়া লাগানোর চেষ্টা করেছিলেন স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে, এবং গোটা বিষয়টা পরিকল্পনা করে 15 আগস্টের ঠিক আগে ভাগে এটাকে করা হয়েছিল। এবং এটা একটা বার্তা, এই অনন্ত মহারাজ এদের সঙ্গে কোনো বিদেশি শক্তির কোনো যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হোক, এবং যারা যারা কি উদ্দেশ্যে এই কাজগুলো ঘটিয়েছেন সেগুলো তো খতিয়ে অবশ্যই দেখা হচ্ছে। এর মধ্যে কোনো বড় কনস্পিরেসি আছে কিনা সেটাও যেন প্রশাসন তদন্ত করে দেখে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।